ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনতে চলেছেন বিজ্ঞান, যুক্তি এবং মানুষের চিন্তার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক যাত্রা, রিচার্ড ডকিন্স, হাউ এ সায়েন্টিস্ট চেঞ্জ দ্য ওয়ে উই থিঙ্ক। লেখক অ্যালেন গ্রাফিন এবং মার্ক রিডলি। এই বইটি একজন বিজ্ঞানীর গল্প, যিনি শুধু নতুন গবেষণা করেননি, বরং জীবনের অর্থ, বিবর্তন এবং মানুষের নিজের সম্পর্কে ধারণাকে নতুনভাবে দেখতে শিখিয়েছেন। সেই বিজ্ঞানী রিচার্ড ডকিন্স। কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি হঠাৎ জানতে পারেন প্রকৃতির বিবর্তন আসলে প্রাণীর নয়, জিনের গল্প, তাহলে আপনার জীবনের ধারণা বদলে যাবে কি? যদি মানুষের সংস্কৃতিও জীববিজ্ঞানের মতোই বিবর্তিত হয়, তাহলে আমাদের বিশ্বাস, ধারণা এবং মতবাদগুলোকে আমরা কিভাবে দেখব? আর যদি বিজ্ঞান আমাদের বলে জীবনের জটিলতা কোনো পরিকল্পিত নকশার ফল নয়, বরং অন্ধ কিন্তু শক্তিশালী একটি প্রক্রিয়ার ফল, তাহলে সেই সত্যকে আমরা কতটা গ্রহণ করতে প্রস্তুত? এই বই সেই প্রশ্নগুলোর গভীরে যায়, যেখানে আপনি দেখবেন কিভাবে বিবর্তনকে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছিল জিন কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে, কিভাবে জন্ম নিয়েছিল একটি বিপ্লবী ধারণা, দ্য সেলফিশ জিন, কিভাবে মিম বা কালচারাল আইডিয়া এর বিবর্তনের ধারণা মানুষের সংস্কৃতিকে বোঝার নতুন পথ খুলে দেয়, এবং কেন রিচার্ড ডকিন্স আধুনিক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও একই সঙ্গে বিতর্কিত বিজ্ঞানীদের একজন হয়ে ওঠেন। কিন্তু এই বই কেবল একজন বিজ্ঞানীর জীবনী নয়, এটি দেখায় কিভাবে বিজ্ঞান ধারণাকে পরিষ্কার করে, কিভাবে যুক্তি অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে এবং কিভাবে একটি সাহসী চিন্তা পুরো একটি প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই অডিও আপনাকে কোনো মতবাদ গ্রহণ করতে বলবে না, এটি আপনাকে কোনো বিশ্বাস ত্যাগ বা গ্রহণ করতেও বলবে না, কিন্তু এটি আপনাকে এমন এক চিন্তার যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রশ্ন করা দুর্বলতা নয়, সংশয় কোনো অপরাধ নয়, আর সত্যকে বোঝার জন্য যুক্তি আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কারণ বিজ্ঞান শুধু তথ্য দেয় না, বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে চিন্তা করতে হয়। তাহলে চলুন পূর্ব ধারণা নয়, ভয় নয়, বরং শান্ত, যুক্তি নির্ভর এবং কৌতূহলী মন নিয়ে শুরু করি রিচার্ড ডকিন্স, হাউ এ সায়েন্টিস্ট চেঞ্জ দ্য ওয়ে উই থিঙ্ক এর দীর্ঘ, চিন্তাশীল এবং বুদ্ধিবৃত্তিক যাত্রা। চ্যাপ্টার 1, বায়োলজি। বিবর্তনের গল্প কখনো সরল নয়। প্রকৃতির দিকে একটু মনোযোগ দিয়ে তাকালেই আপনি দেখবেন অনেক আচরণ এত অদ্ভুত, এত অপ্রত্যাশিত যে প্রথমে মনে হয় এগুলোর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। ধরুন, কিছু মাকড়সার বাচ্চা বাতাসে উড়ে নতুন জায়গায় চলে যায়। এই আচরণকে বলা হয় ব্যালোনিং। তারা শরীর থেকে সূক্ষ্ম সুতোর মতো জাল বের করে, বাতাস সেই জালকে ধরে ফেলে, আর মুহূর্তের মধ্যে ছোট্ট মাকড়সাটি আকাশে ভেসে যায়। এখন প্রশ্ন আসে, কেন এই ছোট্ট প্রাণী এমন ঝুঁকি নেবে? কারণ বিবর্তনের দৃষ্টিতে এই আচরণটি একটি কৌশল। এক জায়গায় বেশি প্রাণী জমে গেলে তাদের খাদ্যের প্রতিযোগিতা বাড়ে। যে বাচ্চাটি বাতাসে ভেসে নতুন জায়গায় পৌঁছাতে পারে তার বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। এখানেই বিবর্তনের মৌলিক নিয়ম কাজ করে, ভ্যারিয়েশন, সিলেকশন এবং সার্ভাইভাল। প্রকৃতি কখনো পরিকল্পনা করে না, কিন্তু অগণিত পরীক্ষার মাধ্যমে ধীরে ধীরে এমন আচরণ তৈরি হয় যা টিকে থাকার পক্ষে সুবিধাজনক। এই ধরনের উদাহরণই জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতির আচরণ বোঝার জন্য আমাদের মানুষের মতো উদ্দেশ্য খুঁজতে হয় না, বরং দেখতে হয় কোন আচরণ টিকে থাকে আর কোন আচরণ হারিয়ে যায়। এখন একটু ক্ষুদ্র জগতের দিকে তাকান। মাইক্রোব, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই অণুজীবগুলোর বিবর্তন এত দ্রুত ঘটে যে আমরা প্রায় চোখের সামনেই পরিবর্তন দেখতে পাই। একটি ব্যাকটেরিয়া হঠাৎ এমন বৈশিষ্ট্য পেতে পারে যা তাকে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে। এই বৈশিষ্ট্যটি যদি তাকে বাঁচতে সাহায্য করে, তাহলে সেই জিন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বিবর্তন কোনো হঠাৎ পরিকল্পনা নয়, এটি ছোট ছোট পরিবর্তনের ধারাবাহিক ফল। এই দৃষ্টিভঙ্গি প্রকৃতিকে বোঝার এই নতুন ভাষা আধুনিক জীববিজ্ঞানের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। আর এই ভাষাকে স্পষ্ট ও শক্তিশালীভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিচার্ড ডকিন্স।
বিবর্তনের আরেকটি আকর্ষণীয় ক্ষেত্র হল পুরুষ ও নারীর মধ্যে আচরণগত পার্থক্য। প্রশ্নটা খুব সহজ মনে হয়, কেন অনেক প্রজাতিতে পুরুষরা প্রতিযোগিতামূলক আর নারীরা তুলনামূলকভাবে বেছে নেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হয় প্যারেন্টাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ সন্তান উৎপাদন ও লালন পালনে কার কত বিনিয়োগ। বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে স্ত্রী প্রাণীকে ডিম বা ভ্রূণ তৈরিতে বেশি শক্তি ব্যয় করতে হয়। এর ফলে তাদের জন্য প্রতিটি সন্তানের মূল্য অনেক বেশি। অন্যদিকে অনেক ক্ষেত্রে পুরুষের জৈবিক বিনিয়োগ তুলনামূলক কম। ফলাফল, পুরুষরা বেশি প্রতিযোগিতা করে, নারীরা বেশি বেছে নেয়। এ কারণেই আমরা অনেক প্রাণীতে দেখি পুরুষ ময়ূরের ঝলমলে লেজ, হরিণের বিশাল শিং, পাখিদের জটিল প্রেমালাপ নাচ। এগুলো আসলে সৌন্দর্যের জন্য নয়, এগুলো একটি বিবর্তনীয় সংকেত, যা বলে আমি শক্তিশালী, আমার জিন ভালো। এখানে আবার সেই একই নিয়ম কাজ করছে, যে বৈশিষ্ট্য প্রজননের সুবিধা দেয় সেটি টিকে থাকে। বিজ্ঞানের ইতিহাসে অনেক সময় এমন মানুষ আছেন যারা সম্পূর্ণ নতুন তত্ত্ব আবিষ্কার করেন, কিন্তু কখনো কখনো এমন বিজ্ঞানীও আসেন যারা বিদ্যমান ধারণাগুলোকে পরিষ্কার, সুশৃঙ্খল এবং বোধগম্য করে তোলেন। অনেকেই মজা করে বলেন রিচার্ড ডকিংস ছিলেন এক ধরনের ইন্টেলেকচুয়াল প্লাম্বার। একজন প্লাম্বার যেমন পাইপের জট খুলে দেয়, তেমনি ডকিংস জটিল ধারণাগুলো পরিষ্কার করে দেন। তিনি নতুন করে পুরো বিবর্তন তত্ত্ব তৈরি করেননি, কিন্তু তিনি এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যা পুরো আলোচনাকে বদলে দেয়। সেই দৃষ্টিভঙ্গি হলো জিন সেন্টার্ড ইভলিউশন। এই ধারণা অনুযায়ী বিবর্তনের মূল প্রতিযোগিতা প্রাণীর মধ্যে নয়, বরং জিনের মধ্যে। প্রাণী আসলে এক ধরনের বাহন, যার মাধ্যমে জিনগুলো নিজেদের ভবিষ্যৎ প্রজন্মে পৌঁছে দেয়। এই চিন্তাটি পরে একটি বিখ্যাত বইয়ে স্পষ্টভাবে প্রকাশ পায়, দ্য সেলফিশ জিন। এই ধারণা আধুনিক জীববিজ্ঞানের চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে। এখন একটি সহজ কিন্তু গভীর প্রশ্ন, একটি প্রজাতি আসলে কি? ধরুন পুমা। উত্তর আমেরিকায় যাকে বলা হয় কোয়াগার, দক্ষিণ আমেরিকায় বলা হয় পুমা, আর কোথাও বলা হয় মাউন্টেন লায়ন। নাম আলাদা, কিন্তু প্রাণীটি একই। তাহলে একটি প্রজাতির পরিচয় কী দিয়ে নির্ধারিত হয়? জীববিজ্ঞানের দৃষ্টিতে প্রজাতি হলো একটি জনসংখ্যা যারা একে অপরের সাথে প্রজনন করতে পারে এবং কার্যকর সন্তান উৎপাদন করতে পারে। কিন্তু বাস্তবে বিষয়টি আরও জটিল। বিবর্তন একটি ধীর প্রক্রিয়া। একটি প্রজাতি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে অন্য প্রজাতিতে রূপান্তরিত হতে পারে। এই কারণে জীবনের ইতিহাস আসলে একটি বিশাল ফ্যামিলি ট্রি, যেখানে প্রতিটি প্রাণী তার পূর্বপুরুষদের সাথে সংযুক্ত। এই দৃষ্টিভঙ্গি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়, মানুষ প্রকৃতির বাইরে নয়, আমরাও সেই একই বিবর্তনীয় গল্পের অংশ। এই অধ্যায়ে আমরা দেখলাম প্রকৃতির অদ্ভুত আচরণ, প্রজননের কৌশল এবং জীবনের বৈচিত্র্যের পেছনে থাকা বিবর্তনের নিয়ম। কিন্তু এখন একটি আরও গভীর প্রশ্ন সামনে আসে, এই পুরো বিবর্তনীয় নাটকের প্রকৃত নায়ক কে? প্রাণী, প্রজাতি, নাকি আরও ছোট্ট কিছু? পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব সেই ধারণায়, যা আধুনিক জীববিজ্ঞানের অন্যতম শক্তিশালী ব্যাখ্যা হয়ে উঠেছে। চ্যাপ্টার 2, দ্য সেলফিশ জিন। 1976 সালে একটি বই প্রকাশিত হয় যা আধুনিক জীববিজ্ঞানের চিন্তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। বইটির নাম দ্য সেলফিশ জিন, লেখক রিচার্ড ডকিংস। এই বইটি পড়ার পর অনেক মানুষের কাছে বিবর্তনের পুরো গল্পটাই যেন নতুন করে পরিষ্কার হয়ে যায়। এর আগে মানুষ সাধারণত ভাবত বিবর্তন মূলত প্রজাতির মধ্যে প্রতিযোগিতা, অথবা কেউ কেউ বলতেন বিবর্তনের কেন্দ্র হল পুরো প্রাণীটি। কিন্তু ডকিংস একটি ভিন্ন প্রশ্ন তুললেন, যদি আমরা বিবর্তনের কেন্দ্রবিন্দু হিসেবে প্রাণীকে না দেখে জিনকে দেখি, তাহলে কি ঘটে? এই প্রশ্ন থেকে জন্ম নেয় একটি নতুন দৃষ্টিভঙ্গি, জিন সেন্টার্ড ভিউ অফ ইভলিউশন। এই ধারণা অনুযায়ী জিন হচ্ছে সেই মৌলিক একক যার উপর প্রাকৃতিক নির্বাচন কাজ করে। প্রাণীরা জন্মায়, বাঁচে এবং মারা যায়, কিন্তু জিন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। এই অর্থে প্রাণীকে ভাবা যেতে পারে এক ধরনের ভেহিকেল বা বাহন হিসেবে, যার মাধ্যমে জিন নিজেদের ভবিষ্যতে পাঠায়। এখানেই বইটির শিরোনামের অর্থ পরিষ্কার হয়। সেলফিশ জিন বলতে বোঝানো হয়নি যে জিনের কোনো ইচ্ছা আছে,
বরং এটি একটি রূপক, যা বোঝায় যে জিন এমন আচরণ তৈরি করতে পারে যা শেষ পর্যন্ত তার নিজের প্রতিলিপি ছড়িয়ে দিতে সাহায্য করে। এই বইয়ের আরেকটি অত্যন্ত প্রভাবশালী ধারণা হলো মিম। এই শব্দটি প্রথম জনপ্রিয় করেন রিচার্ড ডকিংস। জিন যেমন জীববৈজ্ঞানিক তথ্য বহন করে, তেমনি মানুষের সংস্কৃতিতে কিছু ধারণা আছে যেগুলো এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। উদাহরণ হিসেবে ভাবুন, একটি গান, একটি ধর্মীয় বিশ্বাস, একটি রাজনৈতিক ধারণা, একটি সামাজিক রীতি। এই ধারণাগুলোও এক ধরনের প্রতিলিপি তৈরি করে, একজন মানুষ থেকে আরেকজন মানুষে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। এই ধরনের সাংস্কৃতিক প্রতিলিপিকেই ডকিংস নাম দেন মিম। এটি আসলে সাংস্কৃতিক বিবর্তনের একটি মডেল। যেমন জিনের মধ্যে প্রতিযোগিতা হয়, তেমনি ধারণার মধ্যেও প্রতিযোগিতা হতে পারে। কিছু ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে, কিছু ধারণা ধীরে ধীরে হারিয়ে যায়। এই ধারণাটি পরে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, এমনকি ইন্টারনেট সংস্কৃতিতেও বড় প্রভাব ফেলেছে। সেলফিশ জিন শুধু জনপ্রিয় বিজ্ঞান বই নয়, এটি বিবর্তন তত্ত্বের একটি গভীর বুদ্ধিবৃত্তিক পুনর্গঠন। বিবর্তন তত্ত্বের মূল ভিত্তি স্থাপন করেছিলেন চার্লস ডারউইন, কিন্তু ডকিংসের সময়ে জিনের ধারণা পুরোপুরি পরিষ্কার ছিল না। পরবর্তী সময়ে জেনেটিক্স, পপুলেশন বায়োলজি এবং ম্যাথমেটিক্যাল মডেলিং এইসব ক্ষেত্রের উন্নতির ফলে বিবর্তন তত্ত্ব আরও শক্তিশালী হয়ে ওঠে। ডকিংস এই জটিল বৈজ্ঞানিক কাজগুলোকে একত্র করে একটি পরিষ্কার ব্যাখ্যা দেন। তিনি দেখান, জিন তথ্য বহন করে, সেই তথ্য প্রতিলিপি তৈরি করে, প্রতিলিপির মধ্যে ছোট পরিবর্তন ঘটে, প্রাকৃতিক নির্বাচন সেই পরিবর্তনের ওপর কাজ করে, ফলাফল সময়ের সাথে সাথে জটিল জীবনের উদ্ভব। এই ব্যাখ্যা বিবর্তনকে একটি ইনফরমেশন প্রসেস হিসেবে দেখায়, অর্থাৎ জীবনকে বোঝা যায় এমন একটি সিস্টেম হিসেবে যেখানে তথ্য প্রতিলিপি তৈরি করে এবং নির্বাচন সেই তথ্যকে সাজিয়ে দেয়। 1970-এর দশকে আরেকটি নতুন ক্ষেত্র আলোচনায় আসে, সোসিওবায়োলজি। এই ধারণাটি জনপ্রিয় করেন এডওয়ার্ড ও উইলসন। সামাজিক আচরণ যেমন প্রতিযোগিতা, সহযোগিতা, পরিবার, নৈতিকতা, এসব কি বিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব? এই প্রশ্ন অনেক বিতর্ক সৃষ্টি করে, কারণ অনেকেই ভয় পেতেন যদি মানুষের আচরণকে জিন দিয়ে ব্যাখ্যা করা যায়, তাহলে কি তা সামাজিক বৈষম্যকে ন্যায্যতা দেবে? ডকিংস এই বিতর্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টতা আনেন। তিনি বলেন, জিনের দৃষ্টিভঙ্গি মানুষের আচরণ ব্যাখ্যা করতে সাহায্য করে, কিন্তু তা কোনো নৈতিক দিক নির্দেশনা দেয় না। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে মনে রাখা জরুরি। বিবর্তন কি ঘটেছে তা ব্যাখ্যা করে, কিন্তু মানুষের কি করা উচিত তা নির্ধারণ করে না। এই কারণে ডকিংস বারবার জোর দিয়েছেন, যদিও আমরা বিবর্তনের ফল, তবুও আমরা আমাদের প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারি। মানুষের সবচেয়ে বড় শক্তি এখানেই। আমরা শুধু জিনের বাহন নই, আমরা সচেতন চিন্তাশীল প্রাণী। এই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে জিনকে বিবর্তনের কেন্দ্রে রেখে পুরো জীববিজ্ঞানের ব্যাখ্যা নতুনভাবে সাজানো যায়, কিভাবে সাংস্কৃতিক ধারণাগুলোও এক ধরনের বিবর্তনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, এবং কেন এই ধারণাগুলো আধুনিক বিজ্ঞান ও দর্শনে এত বড় প্রভাব ফেলেছে। কিন্তু এখন আরও একটি গভীর প্রশ্ন সামনে আসে, যদি জীবনকে আমরা তথ্যের প্রতিলিপি হিসেবে দেখি, তাহলে কি বিবর্তন আসলে একটি অ্যালগোরিদম? পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব সেই আলোচনায়, বিজ্ঞান, যুক্তি ও দর্শনের সংযোগস্থলে। চ্যাপ্টার 3, লজিক। অনেকেই দ্য সেলফিশ জিন বইকে শুধু একটি জনপ্রিয় বিজ্ঞান বই হিসেবে দেখেন, কিন্তু একটু গভীরভাবে পড়লে বোঝা যায় এটি কেবল জীববিজ্ঞানের বই নয়, এটি এক অর্থে একটি দার্শনিক প্রবন্ধও। লেখক রিচার্ড ডকিংস এখানে শুধু প্রাণীদের আচরণ ব্যাখ্যা করেননি, তিনি একটি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজেছেন। প্রকৃতিতে জটিলতা কিভাবে তৈরি হয়? মানুষ দীর্ঘদিন ধরে মনে করত জটিল কিছু দেখলেই তার পেছনে অবশ্যই কোনো পরিকল্পনাকারী বা নকশাকার থাকতে হবে। এই ধারণাকে সবচেয়ে শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করেছিল চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব। রিচার্ড ডকিংস সেই ধারণাটিকেই আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। তিনি দেখান, জটিলতার জন্য কোনো সচেতন নকশাকার প্রয়োজন নেই, বরং একটি সহজ প্রক্রিয়া, প্রতিলিপি, পরিবর্তন এবং নির্বাচন। সময়ের সাথে সাথে
অসাধারণ জটিলতা তৈরি করতে পারে। এই অর্থে দ্য সেলফিশ জিন কেবল জীবনের ব্যাখ্যা নয়, এটি প্রকৃতিতে ব্যাখ্যার একটি নতুন পদ্ধতি। এখন প্রশ্ন আসে, বিবর্তন আসলে কী ধরনের প্রক্রিয়া? অনেক বিজ্ঞানী মনে করেন বিবর্তনকে বোঝার সবচেয়ে শক্তিশালী উপায় হলো এটিকে একটি অ্যালগোরিদম হিসেবে দেখা। অ্যালগোরিদম মানে এমন একটি নিয়ম বা প্রক্রিয়া যা নির্দিষ্ট ধাপ অনুসরণ করে ফলাফল তৈরি করে। বিবর্তনের ক্ষেত্রেও আমরা একই ধরনের ধাপ দেখতে পাই। রেপ্লিকেশন, জীব নিজের প্রতিলিপি তৈরি করে। ভ্যারিয়েশন, প্রতিলিপিতে ছোট পরিবর্তন ঘটে। সিলেকশন, পরিবেশ নির্ধারণ করে কোন কোন পরিবর্তন টিকে থাকবে। এই তিনটি ধাপই মিলিয়ে তৈরি হয় একটি শক্তিশালী প্রক্রিয়া। এই ধারণাকে অনেক দার্শনিক এবং বিজ্ঞানী পরে অ্যালগোরিদমিক বায়োলজি বলে বর্ণনা করেছেন। অর্থাৎ জীবনের জটিলতা কোনো একবারে তৈরি হয়নি, বরং অসংখ্য ছোট ধাপের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়েছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতিতে অনেক বড় ফলাফল তৈরি হতে পারে খুব সহজ নিয়ম থেকে। বিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনফরমেশন বা তথ্য। জিন আসলে কি? জিন হলো ডিএনএ এর একটি অংশ, যা একটি নির্দিষ্ট জৈবিক তথ্য বহন করে। এই তথ্য প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়। এই অর্থে জীবনকে দেখা যেতে পারে একটি বিশাল ইনফরমেশন সিস্টেম হিসেবে। প্রতিটি জীব আসলে তথ্যের একটি সাময়িক বাহন, কিন্তু তথ্যটি অর্থাৎ জিন চলতে থাকে। এই কারণেই রিচার্ড ডকিন্স বলেন, প্রাণী হলো সার্ভাইভাল মেশিন, অর্থাৎ এমন একটি কাঠামো যা জিনকে টিকে থাকতে সাহায্য করে। এই ধারণা প্রথম শুনলে অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়, কারণ আমরা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে ভাবতে অভ্যস্ত। কিন্তু জীববিজ্ঞানের দৃষ্টিতে আমরা সেই দীর্ঘ বিবর্তনীয় তথ্য প্রবাহের একটি ক্ষণিকের অধ্যায়। এখানে এসে একটি আকর্ষণীয় প্রশ্ন ওঠে, জীবন এবং মনের মধ্যে কি কোনো গভীর মিল আছে? প্রথমে মনে হতে পারে জীববিজ্ঞান এবং চিন্তা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কিন্তু যদি আমরা বিষয়টিকে ইনফরমেশন প্রসেসিং হিসেবে দেখি, তাহলে একটি আশ্চর্য মিল দেখা যায়। জীবনের ক্ষেত্রে ডিএনএ তথ্য সংরক্ষণ করে, সেই তথ্য প্রতিলিপি তৈরি করে, পরিবর্তন ঘটে, নির্বাচন ঘটে। মানুষের মনের ক্ষেত্রেও আমরা কিছুটা একই ধরনের প্রক্রিয়া দেখি। ধারণা জন্ম নেয়, ধারণা ছড়িয়ে পড়ে, কিছু ধারণা টিকে থাকে, কিছু ধারণা হারিয়ে যায়। এই জায়গাতেই রিচার্ড ডকিন্সের মিম ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাংস্কৃতিক ধারণাগুলোও এক ধরনের প্রতিলিপি তৈরি করে। এই কারণে কিছু দার্শনিক মনে করেন জীবন এবং চিন্তা উভয়ই মূলত ইনফরমেশন ইভলিউশন, অর্থাৎ জীবনের বিবর্তন যেমন জিনের মাধ্যমে ঘটে, তেমনি চিন্তার বিবর্তন ঘটে ধারণার মাধ্যমে। এই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে বিবর্তনকে একটি যৌক্তিক ও অ্যালগোরিদমিক প্রক্রিয়া হিসেবে দেখা যায়, কিভাবে জিন তথ্যের বাহক হিসেবে কাজ করে, এবং কিভাবে জীবনের বিবর্তন ও চিন্তার বিবর্তনের মধ্যে গভীর মিল থাকতে পারে। কিন্তু রিচার্ড ডকিন্সের ধারণাগুলো সবাই সমানভাবে গ্রহণ করেননি। অনেক বিজ্ঞানী ও দার্শনিক তার সাথে একমত হয়েছেন, আবার অনেকেই তার তত্ত্বকে চ্যালেঞ্জ করেছেন। পরবর্তী অধ্যায়ে আমরা শুনব সেই ভিন্ন কণ্ঠগুলো, যারা রিচার্ড ডকিন্সের ধারণাকে প্রশ্ন করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু একই সাথে আলোচনা আরও গভীর করেছেন। চ্যাপ্টার 4, অ্যান্টিফোনাল ভয়েসেস। বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে, কোনো ধারণাই প্রশ্নের ঊর্ধ্বে নয়। যে ধারণা যত শক্তিশালী তাকে তত বেশি পরীক্ষা করা হয়। রিচার্ড ডকিন্সের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তার ধারণাগুলো আধুনিক জীববিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছে, কিন্তু একই সঙ্গে অনেক বিজ্ঞানী, দার্শনিক এবং গবেষক তার কিছু ধারণাকে প্রশ্নও করেছেন। এই সমালোচনাগুলো শত্রুতা থেকে আসেনি, বরং এসেছে বুদ্ধিবৃত্তিক কৌতূহল থেকে। এই অধ্যায়ে আমরা সেই ভিন্ন কণ্ঠগুলো শুনব, যারা ডকিন্সের ধারণাকে চ্যালেঞ্জ করেছেন, কখনো সমালোচনা করেছেন, আবার কখনো আংশিকভাবে একমত হয়েছেন। বিজ্ঞান ঠিক এভাবেই এগোয়, সংলাপের মাধ্যমে। বিবর্তন সম্পর্কে মানুষের একটি সাধারণ ধারণা হলো বিবর্তন মানে উন্নতি। অনেকে মনে করেন জীবন ধীরে ধীরে সহজ থেকে জটিল হয়েছে, নিম্নতর প্রাণী থেকে উচ্চতর প্রাণীতে পৌঁছেছে, এবং শেষ পর্যন্ত মানুষই সেই অগ্রগতির শিখর।
কিন্তু এই ধারণাটি বিজ্ঞানের দৃষ্টিতে সমস্যাজনক। চার্লস ডারউইন নিজে কখনো বলেননি যে বিবর্তন কোনো নির্দিষ্ট লক্ষ্য বা চূড়ান্ত গন্তব্যের দিকে এগোয়। বিবর্তনের কোনো পরিকল্পিত লক্ষ্য নেই, এটি একটি অন্ধ প্রক্রিয়া যেখানে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া প্রাণীগুলো টিকে থাকে। এই কারণে অনেক বিজ্ঞানী বলেন বিবর্তনকে প্রোগ্রেস হিসেবে দেখা ভুল, কারণ ব্যাকটেরিয়া এখনও পৃথিবীর সবচেয়ে সফল জীবগুলোর একটি। তারা কোটি কোটি বছর ধরে টিকে আছে। তাহলে কি মানুষ ব্যাকটেরিয়ার চেয়ে উন্নত? এই প্রশ্নের উত্তর সহজ নয়। এই বিতর্কে রিচার্ড ডকিন্স সাধারণত বলেন বিবর্তনকে অগ্রগতির গল্প হিসেবে না দেখে অ্যাডাপ্টেশন বা মানিয়ে নেওয়ার গল্প হিসেবে দেখা উচিত। কিন্তু তবুও অনেক দার্শনিক মনে করেন মানুষের মধ্যে জ্ঞান, ভাষা, সংস্কৃতি এই সব কিছু একটি নতুন ধরনের জটিলতা তৈরি করেছে। এই কারণে প্রোগ্রেস ধারণাটি পুরোপুরি বাদ দেওয়াও কঠিন। বিজ্ঞানের একটি সুন্দর দিক হলো অনেক সময় গভীর মতবিরোধও সম্মানের সঙ্গে প্রকাশ করা হয়। কিছু জীববিজ্ঞানী ডকিন্সের কাজকে অত্যন্ত সম্মান করেন, কিন্তু তার কিছু ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত নন। এই ধরনের মতবিরোধকে বলা যায় অ্যাফিকশনের ডিসঅ্যাগ্রিমেন্ট, অর্থাৎ সমালোচনা আছে কিন্তু শত্রুতা নেই। উদাহরণ হিসেবে অনেকেই বলেন জিন সেন্টার্ড ভিউ খুবই শক্তিশালী একটি ধারণা, কিন্তু জীবনের বাস্তব জগতে নির্বাচন কখনো কখনো গ্রুপ লেভেল বা অর্গানিজম লেভেলেও কাজ করতে পারে। অর্থাৎ সব কিছু শুধু জিন দিয়ে ব্যাখ্যা করা হয়তো সবসময় যথেষ্ট নয়। এই বিতর্ক জীববিজ্ঞানের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এই বিতর্কের মধ্য দিয়েই বিজ্ঞান আরও পরিণত হয়। কারণ একটি তত্ত্ব যত বেশি সমালোচনার মুখোমুখি হয় ততই তার সীমা ও শক্তি পরিষ্কার হয়। ডকিন্সের সবচেয়ে জনপ্রিয় ধারণাগুলোর একটি হলো মিম। এই ধারণা অনুযায়ী সাংস্কৃতিক ধারণাগুলোও এক ধরনের প্রতিলিপি তৈরি করে। একজন মানুষের মন থেকে আরেকজন মানুষের মনে ছড়িয়ে পড়ে। এই ধারণাটি অত্যন্ত আকর্ষণীয়, কারণ এটি সংস্কৃতিকে বোঝার একটি নতুন উপায় দেয়। কিন্তু সব বিজ্ঞানী এই ধারণাকে সমানভাবে গ্রহণ করেননি। অনেক সমালোচক বলেন জিনের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাই ডিএনএ, রেপ্লিকেশন, মিউটেশন, কিন্তু মিমের ক্ষেত্রে এই ধরনের স্পষ্ট জৈবিক কাঠামো নেই। অর্থাৎ মিমের প্রতিলিপি কিভাবে ঘটে তা সবসময় পরিষ্কার নয়। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষ কি সত্যি কেবল ধারণার বাহন, নাকি মানুষের সচেতনতা, ইচ্ছা এবং সামাজিক কাঠামো সাংস্কৃতিক পরিবর্তনে আরও জটিল ভূমিকা রাখে? এই কারণে অনেক গবেষক মনে করেন মিম ধারণাটি একটি উপকারী উপমা, কিন্তু এটিকে পুরোপুরি বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে ব্যবহার করা কঠিন। তবুও একটি বিষয় অস্বীকার করা যায় না, এই ধারণাটি মানুষের সংস্কৃতি সম্পর্কে নতুনভাবে চিন্তা করার দরজা খুলে দিয়েছে। আজ ইন্টারনেটের যুগে মিম শব্দটি প্রায় প্রতিদিন ব্যবহার করা হয়, যদিও তার অর্থ ডকিন্সের মূল ধারণা থেকে অনেকটাই বদলে গেছে। এই অধ্যায়ে আমরা দেখলাম ডকিন্সের ধারণাগুলো কিভাবে সমালোচনার মুখোমুখি হয়েছে, বিবর্তনে প্রোগ্রেস ধারণাটি কেন বিতর্কিত এবং মিম তত্ত্ব কেন এত আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, যদি জিন সত্যি বিবর্তনের চালিকা শক্তি হয়, তাহলে মানুষের আচরণ, পরিবার এবং নৈতিকতা এসব কিভাবে ব্যাখ্যা করা যায়? পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব সেই আলোচনায়, যেখানে বিবর্তনীয় তত্ত্ব সরাসরি মানুষের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। চ্যাপ্টার 5, হিউম্যানস। বিবর্তনের আলোচনা যখন মানুষ পর্যন্ত পৌঁছায় তখন বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ মানুষ শুধু একটি জীববৈজ্ঞানিক প্রজাতি নয়, আমরা নৈতিকতা, সংস্কৃতি, পরিবার এবং সমাজের মধ্য দিয়ে নিজেদের পরিচয় তৈরি করি। তাই যখন রিচার্ড ডকিন্স বলেন যে বিবর্তনের কেন্দ্রবিন্দু হলো জিন, তখন অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রশ্ন ওঠে, যদি জিন সেলফিশ হয় তাহলে কি মানুষও স্বভাবতই স্বার্থপর? যদি বিবর্তন প্রতিযোগিতার মাধ্যমে কাজ করে তাহলে কি সহযোগিতা ও নৈতিকতার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? এই অধ্যায়ে আমরা সেই প্রশ্নগুলোর দিকে তাকাবো। প্রথমে একটি সহজ পর্যবেক্ষণ করুন। মানুষ প্রায় সব সংস্কৃতিতেই নিজের পরিবারের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করতে পারে। একজন মা তার সন্তানের জন্য জীবন বিপন্ন করতে পারেন।
ভাই বোন একে অপরকে সাহায্য করে। অনেক প্রাণীতেও আমরা এই ধরনের আচরণ দেখি। এখন প্রশ্ন হলো, যদি বিবর্তন শুধুই ব্যক্তিগত বেঁচে থাকার লড়াই হয়, তাহলে এই ধরনের আত্মত্যাগী আচরণ কিভাবে তৈরি হলো? এই সমস্যার একটি শক্তিশালী ব্যাখ্যা আসে কিন সিলেকশন ধারণা থেকে। এই ধারণাটি প্রথম গাণিতিকভাবে ব্যাখ্যা করেন ডব্লিউ.ডি. হ্যামলিন্টন। মূল ধারণাটি হলো, যদি কোনো প্রাণী এমন আচরণ করে যা তার আত্মীয়দের বাঁচাতে সাহায্য করে, তাহলে সেই আচরণও বিবর্তনের মাধ্যমে টিকে থাকতে পারে। কারণ আত্মীয়দের মধ্যে অনেক জিন একসাথে ভাগাভাগি হয়। অর্থাৎ আপনি যদি আপনার ভাই বা সন্তানের জীবন বাঁচাতে সাহায্য করেন, তাহলে আপনার নিজের জীবনের একটি অংশও টিকে থাকে। এই কারণে ডকিন্স বলেন, আত্মত্যাগী আচরণও আসলে জিনের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। এটি কোনো রহস্য নয়, বরং বিবর্তনের একটি সূক্ষ্ম কৌশল। দ্য সেলফিশ জিন প্রকাশের পর অনেক মানুষ এর শিরোনাম দেখে ভুল বুঝেছিলেন। সেলফিশ জিন শব্দটি শুনেই অনেকে মনে করেছিলেন এই বই নাকি বলছে মানুষ স্বভাবতই স্বার্থপর। কিন্তু আসলে রিচার্ড ডকিন্স এর ঠিক উল্টো কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, জিনের আচরণকে সেলফিশ বলা একটি রূপক। এর মানে এই নয় যে মানুষকে স্বার্থপর হতে হবে, বরং ডকিন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। মানুষ এমন একটি প্রজাতি যে নিজের জৈবিক প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। অন্য প্রাণীদের ক্ষেত্রে আচরণ প্রায় সম্পূর্ণভাবে বিবর্তনীয় প্রবণতা দ্বারা পরিচালিত হয়, কিন্তু মানুষের আছে ভাষা, নৈতিক চিন্তা, সামাজিক চুক্তি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই কারণে মানুষ এমন একটি সমাজ তৈরি করতে পারে যেখানে সহযোগিতা, সহমর্মিতা এবং ন্যায় বিচার গুরুত্বপূর্ণ মূল্যবোধ হয়ে ওঠে। এখানে রিচার্ড ডকিন্স একটি বিখ্যাত মন্তব্য করেছিলেন, মানুষ এমন একটি পৃথিবী গড়ে তুলতে পারে যেখানে আমরা সেলফিশ জিনের বিরুদ্ধে বিদ্রোহ করি। অর্থাৎ বিবর্তন আমাদের ব্যাখ্যা করে, কিন্তু তা আমাদের ভাগ্য নির্ধারণ করে না। মানুষকে অনেক সময় বলা হয় এ ভেরি স্ট্রং প্রাইমেট। বিবর্তনের দৃষ্টিতে আমরা কেবল একটি প্রজাতি, এক ধরনের উন্নত বানর, কিন্তু আচরণের দিক থেকে আমরা অনেক সময় অদ্ভুত। মানুষ একই সাথে অত্যন্ত সহানুভূতিশীল, আবার ভয়ঙ্কর নিষ্ঠুরও হতে পারে। আমরা বিজ্ঞান তৈরি করি, কবিতা লিখি, সঙ্গীত সৃষ্টি করি, আবার একই মানুষ যুদ্ধও করে, বৈষম্য তৈরি করে, এমনকি নিজের প্রজাতির বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজও করতে পারে। এই দ্বৈত স্বভাবের কারণ কি? বিবর্তনীয় দৃষ্টিতে মানুষ একটি জটিল সমন্বয়, জৈবিক প্রবৃত্তি, সামাজিক শিক্ষা, সাংস্কৃতিক মূল্যবোধ ও ব্যক্তিগত সিদ্ধান্ত। এই কারণে মানুষের আচরণ কখনোই শুধুমাত্র জিন দিয়ে ব্যাখ্যা করা যায় না। জিন আমাদের কিছু প্রবণতা দেয়, কিন্তু সমাজ, শিক্ষা এবং ব্যক্তিগত চিন্তা সেই প্রবণতাকে বদলে দিতে পারে। এখানেই মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা শুধু বিবর্তনের ফল নই, আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে পারি। এই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে বিবর্তন পরিবার ও সহযোগিতার মতো আচরণ ব্যাখ্যা করতে পারে, কেন সেলফিশ জিন ধারণাটি প্রায় ভুল বোঝা হয়, এবং কেন মানুষ একই সাথে সহানুভূতিশীল ও বিপজ্জনক, একটি অদ্ভুত প্রাইমেট। কিন্তু এখানেই রিচার্ড ডকিন্সের কাজ শেষ হয়নি। তার ধারণাগুলো শুধু বিজ্ঞানীদের মধ্যে আলোচনা তৈরি করেনি, এগুলো সমাজ, ধর্ম ও দর্শনের ক্ষেত্রেও তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে একজন বিজ্ঞানী ধীরে ধীরে হয়ে উঠলেন আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বুদ্ধিজীবীদের একজন। চ্যাপ্টার 6, কন্ট্রোভার্সি। বিজ্ঞানের ইতিহাসে প্রায় দেখা যায় যে বিজ্ঞানী সবচেয়ে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্ন করেন, তিনি সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। রিচার্ড ডকিন্সের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। তিনি কেবল বিবর্তন তত্ত্ব নিয়ে গবেষণা করেননি, তিনি জনপরিসরে বিজ্ঞান, সংশয়বাদ এবং ধর্মীয় দাবির আলোচনা নিয়েও সরব হয়েছেন। এই কারণে অনেকের কাছে তিনি একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী, আবার অনেকের কাছে তিনি বিতর্কিত। এই অধ্যায়ে আমরা সেই বিতর্কের দিকগুলো জানব। স্কেপটিক্স চ্যাপলিন। এই প্রবন্ধটির একটি আকর্ষণীয় ইতিহাস আছে। এই ধারণাটি প্রথম উল্লেখ করেছিলেন চার্লস ডারউইন। ডারউইন এক বন্ধুকে লেখা চিঠিতে বলেছিলেন, যদি কখনো কোনো ব্যক্তি থাকেন যিনি যুক্তি ও প্রমাণের ভিত্তিতে প্রচলিত বিশ্বাসগুলোকে পরীক্ষা করবেন,
তাহলে তিনি হবেন এক ধরনের স্কেপটিক স্যাপলিন। অনেক পর্যবেক্ষকের মতে আধুনিক যুগে সেই ভূমিকাটি আংশিকভাবে পালন করেছেন রিচার্ড ডকিন্স। তিনি জনসম্মুখে বারবার বলেছেন, কোনো দাবি প্রশ্নের ঊর্ধ্বে নয়, বিশেষ করে যখন সেই দাবি প্রকৃতি বা বাস্তবতার ব্যাখ্যা দিতে চায়। এই কারণে ডকিন্স বিজ্ঞানভিত্তিক সংশয়বাদকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিজ্ঞানী হিসেবে পরিচিত হলেও ডকিন্স নিজেকে প্রায়ই একজন হিউম্যানিস্ট হিসেবে বর্ণনা করেছেন। হিউম্যানিজম একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যেখানে মানুষের কল্যাণ, যুক্তি, সহমর্মিতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে গুরুত্ব দেওয়া হয়। এই ধারার সংগঠনগুলোর মধ্যে অন্যতম হল হিউম্যানিস্ট ইন্টারন্যাশনাল। এই দৃষ্টিভঙ্গিতে নৈতিকতার উৎস হিসেবে মানুষের অভিজ্ঞতা, সহানুভূতি এবং সামাজিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ নৈতিক হতে কোনো অতিপ্রাকৃত কর্তৃত্বের প্রয়োজন নেই। মানুষ নিজেরাই নৈতিক নীতিমালা তৈরি করতে পারে। এই অবস্থান অনেকের কাছে মুক্ত চিন্তার প্রতীক, আবার অনেকের কাছে এটি বিতর্কের কারণ। ডকিন্সের সবচেয়ে বিতর্ক ধারণাগুলোর একটি হল ধর্মকে একটি মিমেটিক ভাইরাস হিসেবে বর্ণনা করা। তার যুক্তি ছিল, যেমন কিছু ভাইরাস জীবদেহে প্রবেশ করে নিজেদের প্রতিলিপি তৈরি করে, তেমনি কিছু ধারণা মানুষের মনের মধ্যে প্রবেশ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এই ধারণাটি তিনি জনপ্রিয়ভাবে আলোচনা করেন তার বিখ্যাত বইয়ে দ্য গড ডিলিউশন। এই বইয়ে ডকিন্স যুক্তি দেন, ধর্মীয় বিশ্বাসকে যদি সত্যের দাবি হিসেবে দেখা হয়, তাহলে সেই দাবিগুলোকে অন্য যে কোনো দাবির মতোই প্রমাণের মানদণ্ডে পরীক্ষা করা উচিত। এই অবস্থান অনেকের কাছে মুক্ত চিন্তার প্রতীক, আবার অনেকের কাছে একটি আক্রমণাত্মক বা অপ্রয়োজনীয়ভাবে কঠোর বলে মনে হয়েছে। ফলাফল, ডকিন্স আধুনিক জনবিতর্কের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তবে ডকিন্সের চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক প্রায় ভুলে যাওয়া হয়। তিনি প্রায় বলেছেন, যদিও মানুষ বিবর্তনের ফল, তবুও মানুষ নিজের জৈবিক প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারে। এই ধারণাটি তার বিখ্যাত মন্তব্যে দেখা যায়। মানুষ এমন একটি সমাজ তৈরি করতে পারে যেখানে আমরা সেলফিশ জিন এর বিরুদ্ধে বিদ্রোহ করি। অর্থাৎ বিবর্তন আমাদের ব্যাখ্যা করে, কিন্তু তা আমাদের নৈতিক সিদ্ধান্ত নির্ধারণ করে না। এই জায়গাতেই বিজ্ঞান ও নৈতিকতার সম্পর্কটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিজ্ঞান আমাদের বলে কি ঘটেছে, কিন্তু মানুষ হিসেবে আমরা সিদ্ধান্ত নেই আমরা কেমন পৃথিবী তৈরি করতে চাই। বিবর্তনের আলোচনায় একটি গভীর দার্শনিক প্রশ্ন প্রায় উঠে আসে, যদি জীবন কোনো পরিকল্পিত উদ্দেশ্য ছাড়া তৈরি হয়ে থাকে, তাহলে জীবনের অর্থ কী? এই প্রশ্ন বিজ্ঞান নয়, বরং দর্শনের ক্ষেত্র। কিন্তু বিবর্তন তত্ত্ব এই প্রশ্নটিকে নতুনভাবে তুলে ধরে। একদিকে আমরা জানি মানুষ কোটি কোটি বছরের বিবর্তনের ফল, আমরা প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ। অন্যদিকে মানুষের আছে আত্মসচেতনতা, ভাষা, অর্থ খোঁজার প্রবণতা। এই কারণে মানুষ শুধু বেঁচে থাকে না, মানুষ অর্থ খোঁজে। এই প্রশ্নটি অনেক দার্শনিকের আলোচনার কেন্দ্রেও ছিল, যেমন ঝাঁ পোল ছাত্র। বস্তুবাদী দর্শনের একটি মূল ধারণা হলো, প্রকৃতি হয়তো আমাদের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য দেয়নি, কিন্তু মানুষ নিজের জীবনের অর্থ নিজেই তৈরি করতে পারে। এই দৃষ্টিভঙ্গি বিজ্ঞান ও মানবিক দর্শনের একটি আকর্ষণীয় মিল তৈরি করে। কারণ যদি মহাবিশ্বে পূর্বনির্ধারিত উদ্দেশ্য নাও থাকে, তবুও মানুষ অর্থ, মূল্যবোধ এবং লক্ষ্য তৈরি করতে সক্ষম। এই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে ডকিন্স আধুনিক সংশয়বাদী চিন্তার একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে উঠেছিলেন, কেন তার ধর্ম সমালোচনা এত বিতর্ক তৈরি করেছে এবং কেন বিবর্তন আমাদের সামনে জীবনের অর্থ সম্পর্কে নতুন প্রশ্ন তুলে ধরে। কিন্তু ডকিন্সের প্রভাব শুধু গবেষণা বা বিতর্কে সীমাবদ্ধ নয়, তার আরেকটি বড় শক্তি ছিল লেখার ক্ষমতা। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে একজন বিজ্ঞানী অসাধারণ লেখক হয়ে উঠলেন এবং কিভাবে তার লেখাগুলো লক্ষ লক্ষ মানুষকে বিজ্ঞান সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। চ্যাপ্টার 7, রাইটিং। বিজ্ঞান শুধু আবিষ্কারের বিষয় নয়, এটা ব্যাখ্যার শিল্পও। আর এই শিল্পে অসাধারণ দক্ষ ছিলেন রিচার্ড ডকিন্স। অনেক বিজ্ঞানী অসাধারণ গবেষণা করেন, কিন্তু তাদের চিন্তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, কারণ জটিল ধারণাকে সহজ ভাষায় বলাটা সহজ নয়। কিন্তু ডকিন্স এই কাজটাই করেছেন।
বারবার ধারাবাহিকভাবে। এই কারণেই অ্যালেন গ্রাফেন এবং মার্ক রেডলি রিচার্ড ডকিন্সকে শুধু বিজ্ঞানী হিসেবে নয়, একজন অসাধারণ লেখক হিসেবেও দেখেছেন। ডকিন্সের লেখাকে অনেকেই বলেন গোল্ডেন পেন অফ সায়েন্স, কারণ তিনি শুধু তথ্য দেন না, তিনি ধারণাকে জীবন্ত করে তোলেন। উদাহরণ হিসেবে ধরুন একটি জিনের ধারণা। একজন সাধারণ বিজ্ঞানী বলতে পারেন জিন হলো ডিএনএ এর একটি অংশ যা বংশগত বৈশিষ্ট্য বহন করে, কিন্তু রিচার্ড ডকিন্স বলেন জিন বিহেভ অ্যাজ ইফ দে আর ট্রাইং টু সার্ভাইভ। এই একটি বাক্যই পুরো জীববিজ্ঞানের চিন্তার ধরন পাল্টে দিল। তিনি জানতেন মানুষ গল্প বোঝে, উপমা বোঝে, ছবি বোঝে, তাই তার লেখায় আমরা পাই সেলফিশ জিন, ব্লাইন্ড ওয়াচমেকার, ইমমর্টাল রেপ্লিকেটরস, মিমস ইত্যাদি। এগুলো কেবল শব্দ নয়, এগুলো চিন্তার নতুন ফ্রেমওয়ার্ক, বিজ্ঞানকে সুন্দর করে বলা। ডকিন্সের লেখা পড়লে বোঝা যায় তিনি শুধু যুক্তি দেন না, তিনি সৌন্দর্যও দেখান। প্রকৃতির ভেতরে যে বিস্ময় লুকিয়ে আছে সেটা তিনি এমনভাবে তুলে ধরেন যেন পাঠক নিজের চোখেই দেখছেন। একটি ময়ূরের লেজ, একটি বাদুড়ের ইকোলোকেশন অথবা একটি জিনের বিবর্তন, সব কিছু তার লেখায় হয়ে ওঠে একটি গল্প। এই কারণেই তার বইগুলো শুধু বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ পাঠকদের কাছেও অসাধারণ জনপ্রিয়। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ইনঅ্যাডভার্টেন্ট সলিটিটিউড। এর অর্থ ডকিন্স হয়তো ইচ্ছাকৃতভাবে আবেগ দেখাতে চান না, তিনি যুক্তির মানুষ। তবুও তার লেখার মাঝে মাঝে এমন এক ধরনের মানবিকতা ফুটে ওঠে যা অনেক পাঠককে স্পর্শ করে। যখন তিনি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেন অথবা মানব মস্তিষ্কের বিস্ময় নিয়ে কথা বলেন, তখন বোঝা যায় তার কঠোর যুক্তির আড়ালে আছে গভীর বিস্ময় এবং শ্রদ্ধা। ডকিন্সের লেখালেখির আরেকটি বড় অবদান হলো তিনি সায়েন্স কমিউনিকেশনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার আগে অনেক বিজ্ঞানী ভাবতেন গবেষণাপত্রই যথেষ্ট, কিন্তু ডকিন্স দেখালেন বিজ্ঞান যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে সেই জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। তার বইগুলো দ্য সেলফিশ জিন, দ্য ব্লাইন্ড ওয়াচমেকার, ক্লাইম্বিং মাউন্ট ইমপ্রবেবল শুধু বৈজ্ঞানিক কাজ নয়, এগুলো চিন্তার বিপ্লবের বই। এই বইয়ের লেখকদের মতে ডকিন্সের সবচেয়ে বড় শক্তি তিনটি জায়গায়। এক, ধারণাকে সরল করা, জটিল জীববিজ্ঞানের তত্ত্বকে সহজ ভাষায় বলা। দুই, শক্তিশালী উপমা ব্যবহার করা যাতে পাঠক সহজেই ধারণাটি কল্পনা করতে পারে। তিন, বুদ্ধিবৃত্তিক সততা, যেখানে প্রমাণ আছে তিনি দৃঢ়, যেখানে অনিশ্চয়তা আছে তিনি সেটাও স্বীকার করেন। এই তিনটি গুণ মিলেই তাকে করেছে আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ লেখক। অনেক বিজ্ঞানী পৃথিবীকে বোঝেন, কিন্তু খুব কম মানুষই সেই বোঝাকে মানুষের ভাষায় অনুবাদ করতে পারেন। রিচার্ড ডকিন্স সেই বিরল মানুষদের একজন। তার কলম শুধু তথ্য দেয় না, তার চিন্তার দরজা খুলে দেয়। আর হয়তো এ কারণেই বিজ্ঞানকে জনপ্রিয় করার ইতিহাসে তার নাম লেখা থাকবে একটি সত্যিকারের গোল্ডেন পেন হিসেবে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন বিবর্তন, যুক্তি এবং মানব চিন্তার এক গভীর অনুসন্ধান। রিচার্ড ডকিন্স, হাউ এ সায়েন্টিস্ট চেঞ্জ দ্য ওয়ে উই থিঙ্ক, বইটির পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই দীর্ঘ যাত্রায় আমরা একজন মানুষকে বোঝার চেষ্টা করেছি, একজন বিজ্ঞানী, একজন চিন্তক এবং একজন লেখক, রিচার্ড ডকিন্স। এই আলোচনায় আমরা দেখেছি জীববিজ্ঞানের ধারণা কিভাবে শুধু ল্যাবরেটরির বিষয় নয়, বরং জীবন বোঝার একটি নতুন ভাষা। সেলফিশ জিন ধারণা কিভাবে বিবর্তনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ধারণা, তথ্য ও যুক্তি কিভাবে একসাথে মিলে অ্যালগোরিদমিক জীববিজ্ঞানের চিন্তা তৈরি করেছে, এবং কেন একজন বিজ্ঞানী কখনো কখনো সমাজে তীব্র বিতর্কের কেন্দ্রেও পরিণত হন। এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। বিজ্ঞান শুধু তথ্যের সংগ্রহ নয়, এটি চিন্তার একটি পদ্ধতি। প্রশ্ন করা, প্রমাণ খোঁজা এবং ভুল হলে মত বদলাতে পারা, এই তিনটি বৈজ্ঞানিক মানসিকতার মূল শক্তি। এই আলোচনায় আমরা আরও দেখেছি জিনের দৃষ্টিকোণ থেকে পরিবার, সহযোগিতা এবং মানবাচরণকে নতুনভাবে বোঝা যায়। ধারণা কিভাবে ছড়ায়, যেমন জিন ছড়ায়, এবং মানুষ হয়তো সেই বিরল প্রাণী যে শুধু বিবর্তনের ফল নয়, বরং বিবর্তনকে বুঝতে সক্ষম। কিন্তু এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে, যদি জীবন একটি দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার ফল হয়,
তাহলে মানুষের অর্থ খোঁজার প্রয়োজন কোথা থেকে আসে? আমরা কি শুধু জিনের বাহক, নাকি আমরা সেই সচেতন সত্তা যারা নিজেরাই নিজেদের গল্প ব্যাখ্যা করতে পারে? এই বই হয়তো সব প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জটিল ধারণাকে সহজ করে ভাবা সম্ভব। বিতর্ক চিন্তার শত্রু নয়, বরং অগ্রগতির অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যুক্তির প্রতি সততা। আপনি রিচার্ড ডকিন্সের সব মতের সাথে একমত হন বা না হন, একটি বিষয় অস্বীকার করা কঠিন। তিনি আমাদের শিখিয়েছেন পৃথিবীকে বোঝার জন্য প্রমাণ, যুক্তি এবং কৌতূহলী সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, বিজ্ঞান কি শুধু তথ্য দেয়, নাকি এটি আমাদের জীবনকে বোঝার একটি দর্শনও তৈরি করতে পারে? মনে রাখবেন, মানুষ তত্ত্ব তৈরি করে, মানুষ ধারণা তৈরি করে, কিন্তু প্রশ্নের মাধ্যমেই মানুষ নিজের চিন্তার সীমা অতিক্রম করে। ধন্যবাদ।